আরও একটা হিস্টোরিক্যাল রান চেস করলো ভারতীয় ক্রিকেট দল। মাত্র 15 ওভার 2 বলে 200 রান, মানে 209 রান টার্গেট তারা চেস করে দিল, যেটা টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথমবার। এত কম বল, মানে এত বেশি বল বাকি থাকতে কোনো টিম 200+ রান চেস করলো, যার মধ্যে ঈশান কিষান। হোয়াট এ কাম ব্যাক টু দ্য ইন্ডিয়ান টিম। তার সঙ্গে সূর্যকুমার, তারও এক প্রকার কাম ব্যাকই বলতে পারো। তো সেই সব কিছুর ব্যাপারেই আসবো, সেগুলোর ব্যাপারে তো পরে আসছি। তার সঙ্গে সঞ্জু স্যামসনকে নিয়েও কিন্তু অনেক চিন্তা রয়েছে, তো সেই সব ব্যাপারে পরে কথা বলবো। তার আগে তো প্রথমে আমরা টস থেকে কথা বলবো, তারপর ভারতের বোলিং নিয়েও কথা বলবো, যেহেতু ভারত প্রথম বোলিং করেছে। সো সেই সব ব্যাপারে কথা বলবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ইন্টারেস্টিং হতে চলেছে। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভারত আজকে টসে যেতে প্রথম বোলিং নেয়। স্বাভাবিক কথা, ডিউ ফ্যাক্টর তো ছিল, সেটা আমরা গোটা ম্যাচে জুড়েই দেখতে পেয়েছি। কিন্তু ভারত আগে দুটো পরিবর্তন করেছিল। অবভিয়াসলি আকসার প্যাটেলের চোট ছিল, সে তো বাইরে গেছেই। তার পরিবর্তে হার্ষিদ রানা ভারতের দলে আসছে, এবং আর একটা ফোর্স চেঞ্জ করা হয়েছিল। সেটা হচ্ছে, যেহেতু 8 নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের আমাদের একটা কম্বিনেশন ব্যাপার ছিল, সেই জন্য জসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হয়েছিল এবং তার পরিবর্তে কুলদীপকে দলে নেওয়া হয়েছে। বাট প্রশ্ন এখানে একটাই, যে সত্যি কি জসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া আজকে দরকার ছিল? তার পরিবর্তে কি আর্শদীপ সিংকে রেস্ট দিতে পারতাম না? জসপ্রীত বুমরার মতো একটা বোলার, যে রিসেন্টলি খুব একটা ম্যাচ খেলেনি, তাকে গোটা ওডিআই সিরিজ রেস্ট দেওয়া হয়েছে, এর আগে একটা ওডিআই সিরিজ রেস্ট দেওয়া হয়েছে। তো তাকে রেস্ট দেওয়ার মতো কোনো লজিক আমি কিন্তু এই ভিডিওতে খুঁজে পেলাম না। কারণ বুমরা আগের ম্যাচে উইকেট পায়নি, অবশ্যই বুমরাকে খেলানো দরকার ছিল। এই ম্যাচে 2-1 উইকেট পেলে তার হয়তো কনফিডেন্স লেভেলটা হাই রাখছো। আমি বলছি না যে বুমরার কনফিডেন্স লেভেল লো, বাট তাও একটা প্লেয়ার যখন একটা ম্যাচে উইকেট পায় না, পরের ম্যাচে যখন এসে উইকেট পায়, অবশ্যই তার কনফিডেন্স লেভেলটা হাই হয়। আবার এদিকে যে আর্শদীপকেও আমি ছোটো করছি না, তবে অবশ্যই বুমরার আগে, মানে আর্শদীপ হয়তো সবথেকে বেশি উইকেট পেয়েছে টি-20তে, বাট যেখানে বুমরার কথা আসছে, সেই জায়গায় বুমরার পরিবর্তে আর্শদীপকে অবশ্যই রেস্ট দেওয়া দরকার ছিল, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ আর্শদীপ ওডিআই সিরিজ খেলেছে, কিন্তু বুমরা তো ওডিআই সিরিজ খেলেনি। তাহলে সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের কথা ভেবে অবশ্যই কিন্তু বুমরাকে খেলানো দরকার ছিল। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার মতামত জানালাম, তোমাদের মতামত হয়তো আলাদা হতেও পারে, বাট ঠিক আছে, তোমরা কমেন্টে সেটা জানিও। বাকি আসি ভারতের বোলিং নিয়ে। তো আজকে নিউজিল্যান্ড 209 রান করেছিল 7 উইকেটের বিনিময়ে। তো আমি বলবো ঠিকঠাকই করেছে, কারণ আজকে প্রচুর পরিমাণে ডিউ ফ্যাক্টর ছিল। সে জায়গায় 200 রান হওয়াটাই স্বাভাবিক, কারণ যখন টস হয় তখন টসেই সূর্যকুমার বলে দিয়েছিল যে আজকে কিন্তু ডিউ ফ্যাক্টর থাকছে, তো আমরা চেস করব। এবং প্রথমে শুরুটা নিউজিল্যান্ড খুবই ভালো করেছিল, 3 ওভারে 43 রান। তারপর যে আসে 4 নম্বর ওভার এবং হার্ষিদ রানা, যাকে নিয়ে সবাই এত ট্রোল করেছে, বাট সেই কিন্তু আগে প্রথম ব্রেক থ্রুটা দেয়। 4 নম্বর ওভারে এসে ওরকম একটা সিচুয়েশানে এসে, যেখানে 3 ওভারে 43 রান হয়েছে, সেই সিচুয়েশানে এসে উইকেট প্লাস মিডেন, এটা হচ্ছে সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার। প্লাস 5 নম্বরে এসে বরুণ চক্রবর্তী, সেও যখনই আসে সেও উইকেট নেয়। এইখানেই ম্যাচটা হয়তো অনেকটা ঘুরে গেল। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, হার্ষিদ রানা আজকেও যে উইকেটটা পেয়েছে, সেটা কিন্তু ডেভন কনওয়ের উইকেটটা। ডেভন কনওয়েকে ওডিআই সিরিজে 3 ম্যাচে 3বার আউট করেছে, এবং প্লাস এই টি-20তে একটা ম্যাচ খেলে একটা ম্যাচে, মানে পরপর 4টে ম্যাচে হার্ষিদ রানা 4বার কিন্তু ডেভন কনওয়েকে আউট করলো। তো ডেভন কনওয়ের সামনে হার্ষিদ রানা কিন্তু একটা নাইট মেয়ার হয়ে থাকবে পরবর্তীকালে, যতদিন পর্যন্ত সে তার সামনে খেলবে। তবে রানা প্রথম ওভার মেডেন দিল, তারপরে 2বার কিন্তু ভালো রান খেয়েছে। 3 ওভারে 35 রান খেয়েছে 11.7 ইকোনমির সঙ্গে। বাট ঠিক আছে, যেহেতু ডিউ ফ্যাক্টর আছে, সেই জায়গায় এসে একটা মেডেন ওভার দিয়েছে, তো এগুলো তার কাছ থেকে মানে নর্মাল ব্যাপার। অন্যদিকে যে আর্শদীপ সিংয়ের কথা বলি, তার দিনটা কিন্তু আজকে একদমই ভালো যায়নি। প্রথম ওভারেই বোধহয় 17 না 18 রান খেয়েছে, 4 ওভারে টোটাল 53 রান খেয়েছে 13 ইকোনমির সাথে। এবং আর্শদীপ সিংয়ের একটা ব্যাপার আমি খেয়াল করে দেখেছি, সে যখন 1-2বার মার খেয়ে যায় না, আমার কেন জানি না মনে হয় আর্শদীপ তার নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে এবং তাকে একটু খুবই চিন্তিত দেখায়। তোমরা কি এই জিনিসটা খেয়াল করে দেখেছো? অবশ্যই কমেন্ট করে জানো। বাকি হার্দিক পান্ডিয়া আজকে একটা উইকেট নিয়েছে, ঠিকঠাক বল করেছে। বরুণ চক্রবর্তী 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট। কুলদীপ, সেও আজকে ভারতীয় দলে কামব্যাক ছিল এক প্রকার বলতে পারো, অনেক দিন পর সুযোগ পেয়েছে টি-20 দলে, সেখানে 35 রান দিয়ে দুটো মূল্যবান উইকেট এবং 8.8 ইকোনমি। তার সঙ্গে অভিষেক শর্মাকে 1 ওভার বল করানো হয়েছিল, 12 রান খেয়েছে। আর শিবম দুবে 1 ওভারই বল করানো হয়েছে, মাত্র 7টা রান দিয়েছে, প্লাস সেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু তুলে নিয়েছে। তো আজকে যা ডিউ ফ্যাক্টর ছিল, সে জায়গায় ভারতীয় বোলিংদের নিয়ে সেরকম কোনো কমপ্লেন কিন্তু আমার নেই। তোমাদের কী মনে হয় জানিও। আর নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের কথা যদি বলি, সে জায়গায় ড্যারি মিচেল নয়, তোমার রচিন রবীন্দ্র একটা ভালো ইনিংস খেলেছে। সে বরুণ চক্রবর্তী 2-3টে বড় যা 6 মারলো, দেখি আর কি ভয় লাগছিলো যে হয়তো সেও আরও অনেক বড় ইনিংস আজকে খেলতে চলেছে, বাট থ্যাংক গড সে আউট হয়ে যায়। আর একজনের কথা না বলেই নয় নিউজিল্যান্ডের তরফ থেকে, সেটা হলো ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। সে যখন শেষের দিকে এলো, তখন অলমোস্ট সব উইকেট পড়ে গেছে, মানে ব্যাটসম্যানরা পড়ে গেছে, তা সত্ত্বেও সে শেষে এসে এত সুন্দর ইনিংসটা খেললো, কোনো রকম রিস্ক ছাড়া
ইনিংস একটা খেললো, 27 বলে 47 রান করেছে, পুরো গ্রাউন্ড শট খেলছিল এবং এত সুন্দর গ্যাপ দিয়ে 4 মারছিল। সত্যি স্যান্টনারের যে ইনিংসটা সেটা কিন্তু প্রশংসনীয়। এবার যদি ভারতের ব্যাটিংয়ের কথায় আসি, ভারতের ব্যাটিংয়ের আজকের যে প্রথম দুটো সিরিজে যে প্রথম দুটো ম্যাচ, সেই ম্যাচের পর সবথেকে বড় প্রশ্ন সঞ্জু স্যামসন, তার নামের পাশে কিন্তু আবার কোশ্চেন মার্ক বসছে। এর আগেও আমরা দেখেছি সঞ্জু স্যামসনের একটা খুব বাজে মানে কি বলবো, স্বভাব ঠিক বলবো না, মানে তার একটা যে তার হিস্টোরি আছে কি না, সে যখন ফ্লপ যায় তখন পরপর ফ্লপ যায়। হয়তো গোটা সিরিজ জুড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা দেখেছি গোটা 5টা ম্যাচেই রান পায়নি, একইভাবে আউট হয়েছিল, তার জন্য তাকে দল থেকে বাইরে যেতে হয়েছিল। আবার তারপর যখন কাম ব্যাক করেছিল তখনও 2-3টে সেঞ্চুরি কিন্তু সে করেছিল পরপর। আবার এই সিরিজেও পরপর দুটো ম্যাচে কিন্তু রান না পেয়ে আউট হয়েছে। আজকে তো প্রথমেই একটা সুযোগ উঠেছিল, ক্যাচ মিস হয়েছিল, তার সত্ত্বেও সে কিন্তু আউট হইলো। তো সঞ্জু স্যামসনের নামের পাশে কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকেই যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, সঞ্জু স্যামসন যদি এর পরের ম্যাচগুলো রান না পায়, একটা বা দুটো ম্যাচ, হয়তো তাকে আবার দল থেকে ড্রপ করা হতে পারে। এবং আজকে ঈশান কিষান যে ইনিংসটা খেলেছে তারপর তাকে কিন্তু ওপেন করানোর কথা দল ভাবতেও পারে, তাহলে সে ওপেনও করবে প্লাস উইকেট কিপিং অপশনও পেয়ে যাবে। তো সঞ্জু স্যামসনের জন্য পরবর্তী ম্যাচ খুবই ভাইটাল হতে চলেছে। বাকি যদি অভিষেক শর্মাকে নিয়ে তো কোনো কথা বলবো না, কারণ আগের ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো সে যেভাবে খেলে, রিস্ক নিয়ে ক্রিকেট খেলে, সে খুবই রিস্কি শট খেলে। তো রিস্ক যেমন বেশি, রিওয়ার্ডসও বেশি, তেমনি আউট হওয়ার সম্ভাবনা বেশি। তো অভিষেক শর্মা যেটা স্ট্যাট দেখছিলাম, যে সে প্রথম যে তার ডেবিউ ম্যাচ ছিল সেই ম্যাচে সে 0 রান আউট হয়েছে, এবং তারপর এত কোটা ইনিংস খেলার পর আজকেই কিন্তু সে এই প্রথম বলে বা গোল্ডেন ডাক হলো, বা 1 বলে 0 রান করে আউট হলো। তো অভিষেক শর্মাকে নিয়ে কোনো কথা বলবো না। এরপর আসবো আসল প্লেয়ারের কথায়, আসল দুজনকে নিয়ে, ঈশান কিষান। হোয়াট এ কামব্যাক! লাস্ট 2023 সালে সে ভারতীয় দলে ছিল, তারপর কিছু সমস্যার জন্য হয়তো তোমরা সবাই জানো ভারতীয় দল থেকে পুরো বাদ পড়ে যায়। তার কোনো নামগন্ধও কেউ করতো না, দলে নেওয়ার কথা কেউ ভাবতেও না, টিম সিলেক্টররাও ভাবতো না। কিন্তু সে ডোমেস্টিক খেলে ভালো পারফরমেন্স দিয়ে রিসেন্টলি শোয়েক মুস্তাক আলী ট্রফিতে টিমকে ফাইনালে সেঞ্চুরি করেছে, এবং টিমকে কিন্তু সে ম্যাচ জিতিয়েছে বা সিরিজ জিতিয়েছে। এবং সেখান থেকেই হয় ভারতীয় দলে কামব্যাক। যদিও তার খেলার কথা ছিল না, হয়তো তিলক বর্মা ইনজুরি পেয়েছিল বলেই হয়তো সে খেললো, নাহলে হয়তো সে বেঞ্চে বসে থাকতো। বাট হোয়াট এ ইনিংস! 32 বল 76 রান, যেখানে 11টা 4 এবং 4টে 6, এবং 237.5 স্ট্রাইক রেট। যার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, সে যে রানটা করেছে, সে যখন ব্যাট করতে আসে তখন কিন্তু পরপর 2 ওভারে 2 উইকেট পেয়ে যায়, মানে পড়ে যায় বা আউট হয়ে যায়। তারপরেও সে কিন্তু যে ধরে খেলবো কি সামালে খেলবো সেটা নয়, সে পুরো কিন্তু রিস্ক নিয়েই ক্রিকেট খেলেছে, এবং তার রিওয়ার্ডসও সে কিন্তু পেয়েছে। এবং বলতে পারো ভারতীয় সিলেক্টরদের মুখে বা ভারতীয় কোচিং স্টাফের মুখে একটা ভালো প্রশ্ন তুলে দিল তাকে প্লেইং 11-এ রাখার জন্য। এবং এরপর যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূর্যকুমার যাদব। সূর্যকুমারও আমি বলবো এক প্রকার কামব্যাক। তার ঝলক, বা সে হয়তো 2-3টে সিরিজ জুড়ে রান পাচ্ছে না, আফটার 23 ইনিংস এবং 14 মাস, 23 ইনিংস ও 14 মাস পর ফাইনালি সে একটা 50 পেল, এবং সেটাও এসে মাত্র 37 বলে 82 রান, 221 স্ট্রাইক রেটের সাথে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই 37 বলের মধ্যে প্রথম 10 বলে সে কিন্তু রান আপ বল চলছিল, মাত্র 10 বলে 10 রানই করেছিল, এবং তারপর থেকে একটু টাইম নেয়, এবং টাইম নেওয়ার পর তারপর যে ইনিংসটা খেললো সত্যি অতুলনীয় বা প্রশংসনীয়। গত 2-3টে সিরিজ জুড়ে বা গত 2024 সাল জুড়ে সে সেরকম রান পায়নি, বাট সে যে কামব্যাক করছে বা দলে ফিরবে, তার ফার্স্ট বা ফর্মে ফিরেছে, তার সেটা ফার্স্ট ইনিংস ম্যাচেই আমরা একটা তার ছোট্ট ঝলক দেখে নিয়েছিলাম, এবং আশা ছিল যে সে হয়তো পরবর্তী ম্যাচে 50 করবে, এবং সেরকমটাই করলো। এবং ভারতের জন্য খুবই ভালো খবর যে অভিষেক শর্মার উপর ভারতীয় টি-20 দল অনেকটাই ভরসা করেছিল, তার উইকেট পড়ে গেলে সবাই সেরকম রান পাচ্ছিল না। বাট ভারতীয় ফ্যানেদের জন্য, ভারতীয় ক্রিকেট টিমের জন্য অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপের পূর্বে খুবই ভালো খবর যে মোটামুটি প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এখন ফর্মে রয়েছে। তার সঙ্গে শিবম দুবে, সেও আজকে 18 বলে 36 রান করেছে 200 স্ট্রাইক রেটের সাথে। তার মধ্যে ওই যে 100 মিটারের একটা ছক্কা, একটা 100 মিটারের 6 প্লাস একটা 98 মিটারের 6, দুটো বড় 6, যেটার জন্য আমরা শিবম দুবেকে জেনে থাকি। তো শিবম দুবেরও রানটা পাওয়া আমি বলবো জরুরি ছিল। সাজে বলাতে একটা উইকেটও নিয়েছে একবার বল করে, প্লাস রানও পেয়েছে। বিশ্বকাপের পূর্বে এরকম একটা ইনিংস তারও দরকার ছিল আমি বলবো, কারণ আগের ম্যাচে সে রান পায়নি, তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো। তো এটাও কিন্তু তার কনফিডেন্স ভালো বুস্ট করবে। তো মোটামুটি এই ছিল ভারতের ব্যাটিংয়ের লেখাজোখা। মাত্র 15 ওভার 2 বলে কিন্তু 209 রান চেস করে দেয়, এবং হিস্টোরিক্যাল রান চেস করে। আর এর সঙ্গে আরেকটা কথাই বলবো, নিউজিল্যান্ডের বোলিংয়ের একজনাকে নিয়েই কথা বলবো, সেটা হচ্ছে জ্যাক ফোক্সকে নিয়ে। 3 ওভারে 67 রান, 22.3 তার ইকোনমি। তো আমি তো বলবো জ্যাক ফোক্স হয়তো সারা জীবন আজকের তার বোলিং স্পেলটা মনে রাখবে, এবং সে চাইবে এটা যত তাড়াতাড়ি চাইবে ভুলে যেতে। মানে ভাবলেও অবাক লাগে, 3 ওভার বল করে 22 ইকোনমি। তো কী আর বলবো, বাকি বোলারদেরও ভালো ঠিকঠাক পিটাই হয়েছে। ড্যারি মিচেলকে 2 বলে 6 রান নিয়েছে, ইস সোডিকে 11 ইকোনমির সাথে নিয়েছে। স্যান্ডনারকে যে সবসময়
কৃপণ বোলার থাকে তাকেও কিন্তু দুবারে তার কাছ থেকেও 27 রান নিয়েছে। তো মোটামুটি এই ছিল আজকের ম্যাচের পুরো লেখাজোখা। বাকি তোমাদের আজকে কোন ইনিংসটা সবথেকে ভালো লেগেছে, কোন প্লেয়ারের ইনিংসটা বা কোন জায়গাটা সবথেকে ভালো লেগেছে খারাপ লেগেছে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।